বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। এবার তুরস্ক কাতারকে হুমকি দিলেন নেতানিয়াহু। জানিয়ে দিব, ইরানে অস্থিরতায় বাড়ছে পারমাণবিক ঝুঁকি। আর থাকছে যুদ্ধবিরতির মধ্যেও সিরিয়ায় ড্রোন হামলা। জানিয়ে দিব, খামেনিকে বিচারের মুখোমুখি করার অঙ্গীকার করলেন ইরানের নির্বাসিত নেতা। সর্বশেষ জানিয়ে দেব, গাজায় ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ভাইরাস। তুরস্ক কাতারকে হুমকি দিলেন নেতানিয়াহু। গাজা নিয়ে মহাপরিকল্পনায় এগিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই অংশ হিসেবে গাজার আন্তর্জাতিক বাহিনী পাঠানোর বিষয়ে এখনও আলোচনায়, তবে সেই পরিকল্পনায় বাদ সাধছেন নেতানিয়াহু। বলছেন, যুদ্ধ পরবর্তী গাজায় আন্তর্জাতিক বাহিনীকে তুরস্ক ও কাতারের সেনাদের কোনো অবস্থান দেওয়া হবে না। গত বছর ফিলিস্তিনি স্বাধীনতাকামী বাহিনী ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। এই চুক্তির দ্বিতীয় ধাপ শুরুর প্রস্তুতি চলছে। এর অংশ হিসেবে গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিকরণ বাহিনী মোতায়েন হবে, যেখানে বিভিন্ন দেশের সেনারা উপস্থিত থাকবেন। তবে সোমবার ইসরায়েলি সংসদ সেনেটে নেতানিয়াহু বলেছেন, গাজা উপত্যকায় আমরা ট্রাম্প পরিকল্পনায় যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপে রয়েছে। দ্বিতীয় ধাপের একটি খুব সহজ মান রয়েছে। ফিলিস্তিন যোদ্ধাদের নিরস্ত্র করা হবে এবং গাজাকে নিরস্ত্র করা হবে। তবে এই আন্তর্জাতিক স্থিতিশীলতা কারণ বাহিনীকে কাতার ও তুরস্কের সেনাদের থাকতে দেওয়া হবে না। ইরানে অস্থিরতায় বাড়ছে পারমাণবিক ঝুঁকি। ইরানের সাম্প্রতিক দেশব্যাপী বিক্ষোভে অংশ নেওয়ায় কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও বিক্ষোভের সঙ্গে জড়িত ও নেতৃত্ব দেওয়া দেশটির নাগরিকদের সম্পদ জব্দের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে বিক্ষোভকারীদের বিচারের কার্যক্রম শুরু করেছে বলে জানানো হয়েছে। এমন প্রেক্ষাপটে দেশটির পারমাণবিক কর্মসূচি ঘিরে গুরুতর ঝুঁকির আশঙ্কা প্রকাশ করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম পিবিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, এসব বিশ্লেষকদের মতে অভ্যন্তরীণ শৃঙ্খলা বাড়লে ইরানের পারমাণবিক উপকরণ ভুল হতে পারে, যা বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে বেড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির প্রায় 4 দশকের শাসনের অবসান চাওয়ার কথা বলেছেন। এর আগে খামেনি ট্রাম্পকে অপরাধী আখ্যা দিয়ে সরকার বিরোধী বিক্ষোভের সহায়তার জন্য দায়ী করেছেন এবং বিক্ষোভকারীদের সহিংসতার জন্য হাজারো মৃত্যুর জন্য দোষারোপ করেন। এই উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী দক্ষিণ চীন সাগর থেকে মালাক্কা প্রণালী হয়ে ভূমধ্যসাগর থেকে অগ্রসর হচ্ছে, যা সামরিক সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়েছে। বিক্ষোভকারীদের বিচারের আওতায় আনার কথা জানিয়ে ইরানের বিচার বিভাগের প্রধান সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে বিচার বিভাগের মূল কাজ এখনই শুরু হয়েছে। তিনি আরও বলেছেন, যার শাস্তি প্রাপ্য তাকে যদি অযৌক্তিকভাবে ছাড় দেওয়া হয় তবে তা ন্যায় বিচারের পরিপন্থী হবে। এদিকে রোববার অল্প সময়ের জন্য সীমিত আকারে ইন্টারনেট সংযোগ চালু হলেও ইরানের একাধিক নাগরিক এখনও ইন্টারনেট সেবা থেকে বিচ্ছিন্ন রয়েছেন। একই দিনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজুসকিয়ান এবং সংসদের স্পিকার মোহাম্মদ বাগির গালিকফের সঙ্গে বৈঠক করেছেন বিচার বিভাগের প্রধান গোলাম হোসাইন। যুদ্ধবিরতির মধ্যেও সিরিয়ায় ড্রোন হামলা। সিরিয়ার উত্তর পশ্চিম অঞ্চলের সাকাহা প্রদেশের কামিকালি শহরে যুদ্ধবিরতি ঘোষণার পরও সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের 2টি অবস্থান ড্রোন হামলার ঘটনায় ঘটেছে। বুধবার স্থানীয় সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে সাকাফা নিউজ সূত্র জানায়, প্রথম ড্রোন হামলাটি এলএফজিজির অপারেশন ফোর্সেস ব্যবহৃত একটি স্থাপনায় আঘাত আনে। দ্বিতীয় হামলাটি চালানো হয় রাফসিন গোল চত্বরের কাছে। একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, ড্রোনটি সম্ভবত তুরস্কর হতে পারে। তিনি আরও বলেছেন, অপারেশন ফোর্সেসের এই স্থাপনাটি সম্প্রতি খালি করা হয়েছিল। প্রাথমিকভাবে শুধু অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে, হতাহতের খবর নেই। সাকাফা নিউজের প্রতিবেদনে জানান, 10 মিনিটেরও কম ব্যবধানে কামিশবি শহরে 2টি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় শহরের আকাশে ড্রোন উঠতে দেখা গেছে। হামলার পর সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয় এবং সেনা ও নিরাপত্তা বাহিনীর তৎপরতা বৃদ্ধি পায়। এর আগে মঙ্গলবার সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তুর্কির নেতৃত্বাধীন এক্সলাফের সঙ্গে 4 দিনের স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণার কথা জানায়। এসডিএফও এই যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলার অঙ্গীকার করে।
একই সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্ট সাকাফা প্রদেশের জন্য একটি প্রাথমিক অবকাঠামো প্রকাশ করে। এতে প্রশাসনিক ও সামরিক সমন্বয়ের রূপরেখা তুলে ধরা হয়। প্রস্তাব অনুযায়ী ইজলাফকে 4 দিনের মধ্যে বাস্তবায়ন পরিকল্পনা জমা দিতে হবে। এতে সাকাফা ও কাশিয়ানি কেন্দ্রীয় এলাকাগুলোতে সিরিয়ান বাহিনী মোতায়েন না থাকার কথা বলা হয়েছে। এছাড়া কুর্দি গ্রামগুলোর নিরাপত্তা স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত বাহিনীর হাতে রাখার বিধান রাখা হয়েছে। খামেনিকে বিচারের মুখোমুখি করার অঙ্গীকার করলেন ইরানের নির্বাসিত নেতা। ইরানের নির্বাসিত নেতা বিরোধী নেতা রেজা পাহলভি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে সরাসরি অপরাধী আখ্যা দিয়ে ভবিষ্যতে বিচারের মুখোমুখি দাঁড় করার হুঁশিয়ারি দিয়েছেন। নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক কঠোর বার্তায় তিনি খামেনি ও বর্তমান প্রশাসন ব্যবস্থাকে ইরানি জনগণের বিরুদ্ধে সংঘটিত গুরুতর অপরাধের জন্য দায়ী করেছেন। জর্ডান ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যমের বরাদ নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। বার্তায় পাহলভি দাবি করেছেন, ইরানে গত কয়েক দশকে শিশু ও তরুণ সহ 10,000-এর বেশি ইরানির মৃত্যুর জন্য খামেনির নেতৃত্বাধীন প্রশাসনিক ব্যবস্থা দায়ী। তিনি বলেছেন, এক ফোঁটা রক্তর হিসাবের বাইরে যাবে না এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কেউই দায় মুক্ত পাবে না। রেজা পাহলভি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসি নেতাদের বিচারের উদাহরণ তিনি বলেছেন, খামেনি ও তার সহযোগীদেরও ইরানি জাতির আদালতে বিচারের মুখোমুখি হতে হবে। তিনি স্পষ্ট করে বলেছেন, এই ক্ষেত্রে কোনো ক্ষমা কিংবা পিছু হটার কোনো সুযোগ থাকবে না। ইরানের জনগণের উদ্দেশ্যে পাহলভি বলেছেন, তারা একা নন। তিনি হতাহতের স্মরণে শোকাহত হলেও জনগণের সাহস ও দৃঢ়তার প্রশংসা করেন। তার দাবি, গণপ্রতিরোধ ইতিমধ্যেই ইতিহাসের গতিপথ বদলে দিয়ে বর্তমান প্রশাসন ব্যবস্থা ভাঙনের প্রাথমিক পর্যায়ে প্রকাশ করেছে। তিনি বলেন, ভয়ের রাজনীতি দিয়ে আর দেশ শাসন করা সম্ভব নয় এবং জাতীয় ঐক্য ও সাহসী হবে পরিবর্তনের মূল শক্তি। রেজা পাহলভি সমর্থকদের আরও পথে নামার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। তার ভাষ্য, আসন্ন আন্দোলন গায়ের যে কোনো সময়ের তুলনায় আরও বিস্তৃত দৃঢ় হবে। তিনি তেহরান সহ পুরো ইরান পূর্ণ দখলের কথা উল্লেখ করেন। গাজায় ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ভাইরাস। গাজায় দ্রুত ছড়িয়ে পড়েছে এক ধরনের ভয়াবহ শাসনতন্ত্রের ভাইরাস। এতে প্রাণঘাতী ঘটতে পারে। ভেঙে পড়েছে অঞ্চলটির নাজুক স্বাস্থ্য ব্যবস্থা। গাজা সিটির আল শিফা মেডিকেল কমপ্লেক্সের মেডিকেল পরিচালক মোহাম্মদ আবু সালামি জানান, শিশু, বয়স্ক ও দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ব্যক্তিরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। তিনি বলেছেন, আমরা নজিরবিহীন এক স্বাস্থ্য বিপর্যয়ের মধ্যে আছি। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে ভাইরাসটি ফ্লু বা করোনা ভাইরাসের সঙ্গে সম্পর্কিত হতে পারে। অপুষ্টি, দীর্ঘদিনের মানসিক চাপ এবং টিকা দানের অভাবের কারণে সব বয়সী মানুষের মধ্যে আক্রমণ দ্রুত বাড়ছে। রোগীদের দ্রুত দীর্ঘদিন জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা ও বমির মধ্যে উপসর্গ দেখা যাচ্ছে, যা অনেক ক্ষেত্রে নিউমোনিয়ার রূপ নিচ্ছে। শীত, স্যাঁতসেঁতে পরিবেশ ও তাঁবুতে গাদাগাদি করে থাকা বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। এতে গাজার হাসপাতালগুলোতে তীব্র ঔষধ ও চিকিৎসার সরঞ্জাম সংকট চলছে। অ্যান্টিবায়োটিক, ক্যান্সারের শুধুমাত্র কিডনি, ডায়াবেটিস এবং দীর্ঘমেয়াদী রোগের চিকিৎসার সামগ্রী প্রায় নেই বললেই চলে। মানসিক স্বাস্থ্য সেবাও চরম সংকটে রয়েছে। আবু সলিমা অভিযোগ করেন, ইসরায়েল গাজায় প্রয়োজনীয় চিকিৎসার সরঞ্জাম ও ঔষধ প্রবেশে বাধা দিচ্ছে। তার দাবি, জীবন রক্ষাকারী সামগ্রী আটকে দেওয়া হলেও অপ্রয়োজনীয় কিছু পণ্য ঢুকতে দেওয়া হচ্ছে। তিনিও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি ভিত্তিতে চিকিৎসার সরঞ্জাম, ঔষধ ও পরীক্ষার সামগ্রী গাজায় প্রবেশে নিশ্চিত করার আহ্বান জানান। ফিলিস্তিনি স্বাস্থ্য পক্ষের অনুযায়ী, যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় প্রাণহানি ও হতাহতের সংখ্যা বাড়ছে, যা গাজার স্বাস্থ্য ব্যবস্থাকে আরও দুর্বল করে তুলছে।